দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 সম্পার আজকের এই অবস্থার জন্য আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী। দোস্ত, এই দায়বদ্ধতা তো আমারও, তাই না? আমাদের সবার। তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো, ব্যবসাটা কিছুদিন শেখো, তারপর আমি তোমাকে একটা সুইটেবল পোস্টে। মাফ করবেন, ভুল বুঝবেন না দয়া করে। ভাইয়া তুমি একটু বাবাকে ভালো করে বোঝাও। আমি আসলামকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। সমস্যাটা কি? জানি না মা, তুমি যাও তো, কথা বলতে ভালো লাগছে না। তোমার সুন্দরী পিএসের কাছ থেকে চা খাবে, আর আমি ফোন করলে ফোন ধরতে পারবে না, মিথ্যে কথা বলবে, বলবে আমি মিটিং এ আছি। আচ্ছা এসব কি বলছো? আগে কখনো এসব করেছি তুমি বলো? তাহলে তোকে হিল্লা বিয়ে করতে হবে। হিল্লা বিয়ে? আবার বিয়ে? বাবা, এই 3 মাসের মধ্যে আর কোনো সমাধান নেই? একটা উপায় আছে। কি বাবা? শিহাবকে ম্যানেজ করতে হবে যেন সে কোনো অবস্থাতেই তোমাকে ডিভোর্স দিতে না পারে বা না দে। আর যদি ও ডিভোর্স দিয়ে ফেলে? তাই তো বললাম, হিল্লা বিয়ে। তোমাকে হিল্লা বিয়ে করতেই হবে। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ? এই যে শিহাব ছেলেটাকে যেহেতু তোর পছন্দ না, তুই তাকে ডিভোর্স দিয়ে দে। ওরকমটা পাক্কা বদমাস ছেলের সাথে তুই কেন থাকবি? কি উল্টা পাল্টা কথা বলছো বাবা? তুমি জানো ও কেমন ছেলে? না জেনে শুনে তুমি একটা কথা বলে দিলেই হলো? আচ্ছা আশ্চর্য, আমি কোথা থেকে না জেনে শুনে? তুই না বললি যে একটা পাক্কা বদমাস? সবসময় উল্টা পাল্টা কথা বলে। যাও, তোমার সাথে আমার কোনো কথাই নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনে কাপটা নিয়ে যা। পারবো না। কিছু বলবি? একটু কথা ছিল বাবা। বস। আমি আসলামের সঙ্গে কথা বলেছি, ছেলেটাকে আমাকে
যথেষ্ট জেদি এবং একঘেয়ে মনে হয়। ও যেটা ঠিক ভাবে সেটাই চূড়ান্ত, অন্য কারো পরামর্শ নিতে এসে একদম পছন্দ করে না। ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়। তুই হচ্ছিস আমার একমাত্র মেয়ে, তোর বিয়ের ব্যাপারে আমার মতামতের অবশ্যই একটা মূল্য হচ্ছে নাকি? আসলাম কি বলেছে বাবা? আমি তো জানি না। আসলাম কি বলেছে সেটা জানার আগে আমার কাছে তোর অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার। দেখ, তুই হচ্ছিস আমার একমাত্র মেয়ে, তোকে আমি যথেষ্ট আদর স্নেহে প্রাচুর্যে বড় করেছি। আসলাম যে জবটা করে, যে বেতনটা পায়, তাতে তো সে একটা ভালো বাসায় নিতে পারবে না। আরেকটা কথা, ব্যাপারটা তোমার কাছে খুব ইমোশনাল। জীবনটা কোনো ছেলে খেলার জায়গা নয়। আজকে তোমার কাছে যেটা ইমোশনাল ব্যাপার মনে হচ্ছে, অভাবে পড়লে সেই ইমোশন কোথায় পালাবে বুঝতেই পারবে না। শুধুমাত্র তোমার ইমোশনের কথা ভেবে আমি আসলামকে আমার কোম্পানিতে একটা জব নিতে বলেছিলাম, কিন্তু সেটাতে সে তো রাজি হয়নি। বাবা, আসলাম চায় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে। কারো দয়া অনুগ্রহ নিয়েও কিছু করতে চায় না বাবা। হুম, এটা হচ্ছে ওর দম্ভ, ওর অহংকার। যেটা ও না সেটাও ভাবতে পছন্দ করে। পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। আর আমি কোনো কন্যাদায়গ্রস্ত পিতা নই, যার তার সঙ্গে যেন তেনভাবে আমার মেয়েকে বিয়ে দিতে হবে। আমার একমাত্র মেয়েকে তো আমি পানিতে ফেলে দিতে পারি না। তোমাকে পেতে হলে তার যথেষ্ট যোগ্য হতে হবে, নয়তো আমার পক্ষে বিয়েটা মেনে নেওয়া সম্ভব নয়। শুধু টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যায় না বাবা, মনের সুখটাই বড় সুখ। অভাব যখন দরজা দিয়ে আসবে না, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে। এসব ইমোশনাল কথার কোনো ভিত্তি নেই। আজকে তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, কদিন পরে সেটাই তোমার কাছে প্রয়োজনীয় হয়ে দেখা দেবে। আর তখন যদি সেটা ফিল আপ করতে না পারো, তখনই দ্বন্দ্ব দেখা দেবে, অশান্তি দেখা দেবে। সেখান থেকে এই তোমাদের পারিবারিক জীবনে অশান্তির তৈরি হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখন কি করব বাবা? আমার বিয়েতে কি আমি মতামত দিতে পারবো না? জীবন তো আমারও তো কিছু বলার থাকতে পারে। থাকতেই পারে। তোমার বিয়ের ব্যাপারে তোমার মতামত থাকতেই পারে, তবে সেটা কোনো ভুল সিদ্ধান্তে নয়। আমার মেয়ের বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। অবশ্য তোমাদের ভাইদের যদি এ ব্যাপারে কোনো মতামত থেকে থাকে, সেখানেও আমার একটা শর্ত থাকবে। আসলাম যদি তোকে বিয়ে করতেই চায়, তাহলে আমার সিদ্ধান্ত ওকে মেনে নিতে হবে। এটা ওকে বোঝা, তো তোদেরই ভালো হবে। আর যদি আসলাম সে শর্তটা না মেনে নেয়, তাহলে সত্যি তোমরা বিয়েটা মেনে নেবে না? সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সম্পর্কটা সেখানে শেষ করে দেয়া। আমি এমন কোনো কন্যাদায়গ্রস্ত পিতা হয়ে যাইনি যে যার তার সঙ্গে যেন তেনভাবে আমার মেয়েকে তুলে দিতে হবে। অবশ্যই ব্যাপারে যদি তোমার ভাইদের কোনো মতামত থেকে থাকে, তখন সেটা না হয় আমি ভেবে দেখব। আর সেখানেও আমার একটা শর্ত থাকবে। কি শর্ত? যতদিন পর্যন্ত ও প্রতিষ্ঠিত না হয়, ভালো কিছু করতে না পারে, ততদিন তুই আমার কাছে থাকবি। ও তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না। এটা কি ধরনের কথা বাবা? আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছি, বাকিটা নির্ভর করছে আসলামের উপর। ওর কাছে কোনটা বড়, তুমি না কেউ? যাও যাও যাও। কি করতে এসছিস? কই আছো না? দাদি, তোমার পায়ের ব্যথাটা কি সারছে? এটা কি সারণের ব্যথা? দিন দিন তো বাড়তেই আছে।
আচ্ছা তোমার একটু পাটা টিপে দেই, আরাম পাবে। ওরে বাপরে, এত আদর যত্ন, ব্যাপারটা কি? হ্যাঁ, মতলবটা কি ক? মতলব আবার কি? তুমি তো আর আমাকে আগের মতো ডাকোই না তোমার সেবা যত্ন করার জন্য। ডাকবো কেন? তুই আমার সেবা যত্ন করবি কেন এখন? এখন তুই একজনের বউ, সেবা যত্ন করানোর ইচ্ছা থাকলে তার সেবা যত্ন করবি, আমার তো করানোর দরকার নেই। তোমরা তো তাকে আর এই বাড়িতে থাকতেই দিতে চাও না। হ্যাঁ, এটা তুই কি করলি? আমরা শিহাবের বাড়িতে থাকতে দিতে চাই না? আরে তুই তো কয়দিন পর পর ঝগড়া ফাসাদ বাধাইয়া সোজাই বাড়িতে এসে উঠোস, ফুলাটারে তো বাসায় আসতেই দিতে চাস না, আর এখন আমার দোষ দিতেছস? হ্যাঁ, আমি আসলে ওই কথা বলিনি দাদি। ওর আসলে আমাদের ঘরে থাকতে অসুবিধা হচ্ছে, তুমি ওকে অন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও। জি না, এক ঘরেই দুজনে থাকতে হইব, এটা আমার ফাইনাল কথা, কইছি না? তাই বলে একটা মানুষ দিনের পর দিন কষ্ট করবে, তোমরা কি তার কোনো ব্যবস্থাই করবে না? শোন, এসব ফালতু কথা আমার কাছে কইবি না। শিহাব এসব কথা কয় নাই, তুই কইতেছস। শোনি না, আমি যেটা কইছি সেটাই ফাইনাল। কে কইছে ওরে কষ্ট দি? শিহাব কইছে? ডা করে, আমি নিজের কানে ওর মুখ থেকে শুনতে চাই। ও তোমার কাছে আসতে ভয় পায়। তা শিহাবের উপর তোরা তো দরদ উথলাই উঠলো কেন? এক রাতের মধ্যেই বোরে পটাই ফেলছে। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। ইয়ার কি করো না তো দাদি, শিহাব বউ পাঠাবে সেই মুহূর্তে আছে নাকি ওর? কালকে কি হয়েছে জানো? সারা রাত চেয়ারে ঘুমিয়েছে। তো তুই ঘুমাতে দিলি কেন? তুই বিছনায় ডেকে নিলেই পারতি। তুই ওরে বিছনায় ধুইয়া তুই চেয়ারে বসে ঘুমাইতিস, তাহলে তো হয়ে যেত। আমার অত ঠেকা পড়ে নেই বুড়ি। ইস, ঢং দেখে বাঁচি না। তোরা কে কোথায় ঘুমাইবি, কি করবি আমি এটা জানি না, আমি যেটা কইছি এটাই ফাইনাল। তাই বলে একটা মানুষ সারা রাত কষ্ট করবে? তুমি ওকে একটা আলাদা রুমের ব্যবস্থা করে দাও না দাদি। কি হইব না? এক রুমে থাকতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা খাটের ব্যবস্থা করে দাও, পাশাপাশি থাকি, তাহলে তো কোনো সমস্যা নেই। জি না, এক খাটেই থাকতে হইব। এক খাটে? তাহলে একটা তোষক? কইছি না হইব না? অন্তত একটা কাঁথা তো দিবা। তাও হইব না, কোনো আলাদা কাঁথা বালিশ হইব না। যেভাবে কইছি সেভাবে থাকবি, আর যদি না থাকোস তাহলে সিধা এখান থেকে বিদায় হবে। কেন দাদি তুমি এরকম করছো? তুমি তো এরকম পাষাণ ছিলে না। বুঝছ না, তোর জ্বালায় আমি পাষাণ হয়েছি। এখন আমি যেটা কইছি এটা আমার শেষ কথা, বাস। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু ফিন্তু নাই। আমি যেটা কইছি এটাই হইব, এটা আমার সব কথা, কইছি না? আমি ওকে ডিভোর্স দিয়েছি, এখন তো আর একসাথে থাকতে পারবো না, আইনি নিষেধ আছে। তুমি বুঝতে পারছো না কেন দাদি? প্লিজ। ওইসব প্লিজ ফিলিজ চলবো না। আমাদের বংশে ডিভোর্স বলে কোনো কথাই নাই। ওগুলো বাদ দিয়া যদি থাকতে পারো তো থাকবি, আর নাহলে সিধা চলে যাবি, এ আমার শেষ কথা, বুঝছস? আর পাছা আমার এখন অজু করানোর সময় হয়েছে, যা অজু করার লাগবো। বুড়ি কি আবদার, আলাদা রুম, আলাদা খাট, আলাদা বিছনাপত্র, বাবা বাবা, এটি হইব না। আমি এমন গিট্টু মারুম, দুজন রে এক লগেই থাকতে হবে সারা জীবন, ছুটতে পারবো না। আলাদা থাকবি? আল্লাহ মাবুদ মাবুদ। আরমান, তোর বাসার বেলকনিটা কিন্তু সুন্দর, পছন্দ হয়েছে। পেছনের বাসায় এর চেয়ে বেশি আর কি চাইবো? কিন্তু ক্যাম্পাসে তোদের কাউকে দেখলাম না, এখানে বসে আছিস, কি ঘটনা কি বলতো? কি আর করবো, দুই একটা কবিতা মাথায় আসছে, তাই ভাবলাম লিখে রাখি। শুনবি তুই? শোনাই? না না না, কবিতা শুনবো না এখন। আচ্ছা, প্রীতম, শম্পা ওরা কোথায়? কেন, তুই শুনিসনি? না তো,
কি হয়েছে? প্রীতম তো চলে গেছে। চলে গেছে মানে কোথায়? গ্রামে চলে গেছে। ও বললো আর ঢাকায় ফিরবে না, আর পড়ালেখাও করবে না। কবে গেছে? পরীক্ষা চলছিল, তার মধ্যেই তো ও চলে গেছে। আশ্চর্য, আমাকে একবার জানালো না। আমি অবশ্য ওকে বলেছিলাম, ও বলল আরমানের জেনে আর লাভ কি। ফ্রেন্ডশিপ না রাখতে চাইলে না রাখবে, তাই বলে সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে? কারণটা আর কি, শম্পা। তুই শম্পাকে কষ্ট দিয়েছিস, সে কষ্ট প্রীতম সহ্য করতে পারে, তাই সে চলে গেছে। এটা বাড়াবাড়ি, জাস্ট বাড়াবাড়ি। প্রীতম সব কিছুতে এক্সট্রিম। আচ্ছা, আমার আর সম্পার যদি সম্পর্ক হতো তাহলে কেউ খুশি হতো? আমাদের সাথে থাকতে পারতো? জ্বলে পড়ে মরতো তো? সে যাই হোক, ফলাফল তো একটাই, প্রেম হলো একটা মানসিক ব্যাধি। কে বলেছে জানিস? প্লেট। আর সম্পা, ওর কি হয়েছে? শম্পাকে আমি ফোন দিয়েছিলাম, ও বললো কিছুদিন সে দূরে গিয়ে থাকবে, ফিরতে পারে আবার নাও ফিরতে পারে। আমি বললাম যে তুই কোথায় যাচ্ছিস বলে যা। সে বলল সে কাউকে জানাবে না, একা একা থাকতে চায়। আসলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল, তাই না? এভাবে আর ক্যাম্পাসে গিয়ে আড্ডা দেওয়া হবে না। কেন, তুইও কি প্রীত আমার সম্পার মতো এরকম সিদ্ধান্ত নিবি? জানি না, আমি শুধু আড্ডার কথা বলছিলাম। কি এক অদৃশ্য ঝড়ে সব কিছু উলটপালট হয়ে গেল, তাই না? আমাদের বন্ধনটা নষ্ট হয়ে গেল। কফি হাউসের সে আড্ডার শূন্য কাপগুলো পড়ে আছে, মানুষগুলো নেই। হয়তো আর কোনোদিন আসবেও না, হয়তো তুইও একদিন। জীবন থেমে থাকে না বন্ধু। হ্যাঁ, এটা ঠিক, ওদের কথা মনে পড়বে, কষ্ট হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে কাজের চাপে সব কিছুই ভুলে যাব। হয় কিনা হয় দেখা, ফিরি কিনা ফিরি। দূরে গেলে এই মনে হয় দুজনার মাঝখানে অন্ধকারে ঘিরে জেগে থাকে সতত সংসার। এত লোক, এত জন, এত পথ গণে, এমন বিপুল এই সংসার ভয়ে ভয়ে হাতে হাতে বেঁধে বেঁধে চলে, ছাড়া পেলে কি আর কাহার। তুই ভালো আছিস, কবিতার সাথেই তোর গভীর প্রেম। কি আর করবো বন্ধু, আমার তো আর উপায় নেই। তাছাড়া তোর মতো রাজকপাল নিয়ে তো আর জন্মাইনি আমি। কেমন রাজকপাল সেটা তো দেখতেই পাচ্ছিস। বন্ধুর চোখে সবসময় অপরাধী হয়ে থাকলাম। শোন, সেটারও দরকার আছে। এই সহজ চোখে যতটা সহজ সরল মনে হয় সবকিছু, তার ভেতরে কিন্তু কঠিন কিছু লুকিয়ে থাকে। শক্ত শামুকের ভেতরে কিন্তু মুক্ত লুকিয়ে থাকে। আবার অন্যদিকে ঝকঝকে সোনার ভেতরে ইমিটেশন থাকে। তাই বলবো, আজকে যা দেখছিস এই দেখাই সব দেখা নয়। আচ্ছা, উঠি তাহলে। কোথায় যাবি? ক্যাম্পাসে যাবি? না রে, ক্যাম্পাসে আর যাবো না। ওইসব আড্ডা ফাড্ডা এখন আর জমবে না। ঠিক আছে। হয় কিনা হয় দেখা, ফিরি কিনা ফিরি। দূরে গেলে এই মনে হয়। চা খাও, চা খেয়ে মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠিকই আছে। তুমি কি কখনো সিরিয়াস হও না? আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আর তুমি আছো চা খাও নে। আমি চা খাবো না। রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, চা খেতে হবে না। এবার বলো কি বলবে। এখানে তোমার আর আমার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, তুমি কেন গুরুত্ব দিচ্ছ না? গুরুত্ব দেওয়া বলতে তুমি কি বোঝাতে চাইছো? তোমার বাবার অফার মেনে নিব? কি এমন ক্ষতি হবে আসলাম? তুমি তো আর এমনি এমনি বেতন নিচ্ছ না, তুমি তো তোমার পারফরমেন্স দিয়ে বেতন নিচ্ছ। কি এমন সমস্যা বলো? সমস্যা আছে সুলতান, কারণ হচ্ছে তোমার বাবা আমাকে চাকরি দিচ্ছেন। সারা জীবন তোমাদের কাছে আমাকে মাথা নত করে থাকতে হবে, আর সেটা কৃতজ্ঞতায় নয়। তোমার বাবা আমাকে দয়া করেছে, সেই দয়ার কারণে। এটাই সমস্যা আমার। তুমি এটা বোঝো না? কিন্তু তুমি যেভাবে চাচ্ছ সেভাবে তোমার সাথে আমার বাবা ভাইরা বিয়ে দিবে না। এখন কেন সব কথা বলছো সুলতানা? তুমি তো আমার সবকিছু দেখে আমাকে ভালোবেসেছিলে নাকি? এখন কেন এই প্রশ্নগুলো আসছে? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? চাও আমাকে?
আমি তোমাকে চাই, কিন্তু আমি তার সাথে সাথে আমার বাবা ভাইয়ের দোয়াও চাই। আমি চাই না যে ওনারা আমাকে কোনো রকম অভিশাপ দিক। এখন যদি তোমাকে দুটোর যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তুমি কোনটাকে নেবে? আমাকে নাকি তোমার বাবার ভাইদেরকে? কাদেরকে তুমি বেশি ভালোবাসো? আসলাম, তুমি নিজেও খুব ভালো মতো জানো যে দুটো ভালোবাসা একরকম না। আমি ওদেরকেও ভালোবাসি, ওদেরকে ছাড়াও থাকতে পারবো না। আমি তোমাকেও হারাতে চাই না। এতই যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সব কিছুকে তোমার ভালোবাসতে হবে। আমার চাকরি, আমার ফ্ল্যাট, আমার সামর্থ্য, সব কিছু। আর এর জন্য তোমাকে অনেক কিছু বিসর্জন দিতে হবে। শুধু আমাকে বিসর্জন দিতে হবে কেন? তোমাকে ভালোবাসো না? চার দেয়ালে কালকের মতো সারা রাত চেয়ারে বসে থাকবে? বালতি এনে মাথায় কিন্তু পানি ঢেলে দিব। তাহলে আমি কি করব? একা আমি থাকি, জীবনে স্মৃতিগুলো আমি তোমাকে ছাড়া আসলে থাকতে পারবো না। আমি জানতাম স্যার। সুলতানা আসলামকে ভালোবাসে। রাখ তোর ভালোবাসা। এখন এসব ভালোবাসা টালোবাসাতে কিছু হয় না। সিনেমা নাটকে এগুলো মানায়, বাস্তবতা সম্পূর্ণ আলাদা। মনের স্মৃতিতে চুপচাপ বসে আছো, ক্লাস নিয়ে আছো? আলপনা। আজ ক্লাসে যাবো না বাবা, ভালো লাগছে। মনের স্মৃতিতে এখন আলপনা।